মর্মন্তুদ ধ্বংস ও হত্যার পর এবার গাজাতে স্বাস্থ্য গণহত্যায় নেমেছে ইসরায়েল। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? পুরো সংবাদ বিশ্লেষণ ও তথ্য পর্যালোচনায় বরাবরের মতোই আছি আমি, এস জে রতন। শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের পর্বটি। নিশ্চয়ই হয়তো আপনার মনের কথাটি আমরা বলতে যাচ্ছি। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ, আপনাদেরই অনুষ্ঠান। গাজাতে ইসরায়েল কি করেছে তা আর নতুন করে বলার কিছু নাই। একটা গর্বের সভ্যতা ও নিরীহ মানুষগুলোকে তাদের বাড়ি বাসস্থানে না থাকতে দিয়ে এবং বিতাড়িত করে কিভাবে নির্মমতা চালানো হলো তা বিশ্ব বোবার মতো, বধিরের মতো করে হজম করলো। এক ইরান ও তার অক্ষয় শক্তিগুলো সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে এখনো, কিন্তু বিশ্ব মুসলিম যদি ভূ রাজনৈতিক কারণে ও নানা স্বার্থের জন্য চুপ থাকে, তাহলে এই দুঃখ আর রাখবো কোথায়? ইসরায়েল হেন কোনো বর্বরতা বাকি রাখে নাই যা গাজা ও পশ্চিম তীরে করা না হচ্ছে। এখন গাজাতে তাদেরই কারণে হাসপাতালে ভর্তি থাকা মানুষগুলোর প্রতি স্বাস্থ্য গণহত্যায় নেমেছে তারা। যুদ্ধ বিধ্বস্ত গাজা উপত্যকায় জরুরি চিকিৎসা সেবার সংকট দিন দিন আরো গভীর হচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত অক্টোবর মাসে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে হওয়া চুক্তি অনুযায়ী এ পর্যন্ত প্রায় 21,000 মানুষকে চিকিৎসার জন্য গাজার বাইরে যাওয়ার অনুমতি পাওয়ার কথা ছিল। তবে বাস্তবে অনুমতি পেয়েছেন 7,500 জনেরও কম, যা মোট লক্ষ্যমাত্রার মাত্র 36%। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চুক্তি অনুযায়ী গাজার বাইরে যাওয়ার কথা ছিল এমন ব্যক্তিদের প্রায় 1/3 ছিলেন জরুরি চিকিৎসা প্রার্থী রোগী। তাদের প্রত্যেকের সঙ্গে 2 জন করে সহযাত্রী থাকার কথা ছিল। কিন্তু অনুমতি না পাওয়ায় জরুরি চিকিৎসার জন্য অনুমোদিত হাজারো রোগী এখনো গাজাতেই আটকা পড়ে আছেন। তাদের অনেকেই সময় মতো চিকিৎসা না পেলে প্রাণ হারানোর ঝুঁকিতে রয়েছেন। এমন সংকটের মধ্যেও সীমিত সক্ষমতা নিয়ে চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছে নাসের হাসপাতাল। তবে প্রয়োজনীয় ওষুধ, চিকিৎসা সরঞ্জাম এবং অন্যান্য উপকরণের তীব্র সংকটে হাসপাতালটির কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এদিকে খান ইউনিসে সামরিক অভিযানের সময় ইসরায়েলি বাহিনীর হামলায় অ্যাম্বুলেন্সও ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া নাসের হাসপাতালে 2 দফা অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ক্ষতিগ্রস্ত অ্যাম্বুলেন্সগুলোতে গুলির চিহ্ন রয়েছে। অধিকাংশের জানালা ও আসন আগুনে পুড়ে গেছে এবং অতিরিক্ত ইঞ্জিনও ধ্বংস হয়েছে। এর ফলে আহত ব্যক্তিদের দ্রুত উদ্ধার করে জরুরি চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2025 সালের অক্টোবর মাসে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তির আওতায় এখন পর্যন্ত প্রায় 21,000 ফিলিস্তিনির চিকিৎসার জন্য গাজার বাইরে যাওয়ার অনুমতি পাওয়ার কথা ছিল। এদের মধ্যে প্রায় 1/3 জরুরি চিকিৎসা প্রয়োজন এবং প্রত্যেকের সঙ্গে 2 জন করে সহযাত্রী নেয়ার অনুমতিও চুক্তিতে উল্লেখ ছিল বলে বলা হয়। তবে বাস্তবে এখন পর্যন্ত মাত্র 7,500-এরও কম মানুষ গাজা ছাড়তে পেরেছেন। অর্থাৎ ইসরায়েল চুক্তির মাত্র 36% বাস্তবায়ন করেছে। আল জাজিরার গাজা প্রতিনিধি তারেক আবু আজম বলেন, জরুরিভাবে সরিয়ে নেয়ার জন্য ছাড়পত্র পাওয়া হাজার হাজার মানুষ এখনো গাজায় আটকা পড়ে আছেন। অনেকেই বাঁচবেন না। খান ইউনিসের নাসের হাসপাতালের শিশু বিভাগের প্রধান ডাক্তার আহমেদ আল ফারা আল জাজিরাকে বলেন, যুদ্ধবিরতির পর আমরা ভেবেছিলাম সবকিছু বদলে যাবে, কিন্তু গত 1000 দিনের মধ্যে এই সময়টাই সবচেয়ে ভয়াবহ। আমরা আশা করেছিলাম পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম গাজায় প্রবেশ করবে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তা হয়নি। তিনি আরো বলেন, আমরা এটিকে স্বাস্থ্য গণহত্যা বলি। তারা স্বাস্থ্য খাতের উপর হামলা চালাচ্ছে। তারা হাসপাতালগুলোকে কংক্রিটের খোলসে পরিণত করার চেষ্টা করছে, যা হবে অচল, চিকিৎসা সামগ্রী শূন্য এবং ডাক্তার শূন্য। গাজায় কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি শুরুর পর থেকে ইসরায়েল 3,465 বার চুক্তি লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে গাজার সরকারি মিডিয়া অফিস।
প্রতিষ্ঠানটির দাবি 2025 সালের অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পরও ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় অন্তত 1045 জন ফিলিস্তিনি নিহত এবং আরও 3380 জন আহত হয়েছেন। মানবিক সহায়তা প্রবেশের ক্ষেত্রেও চুক্তির শর্ত মানা হয়নি বলে অভিযোগ করেছে গাজা মিডিয়া অফিস। তাদের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তির আওতায় 1,56,000 ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশের কথা থাকলেও ইসরায়েল মাত্র 55,539টি ট্রাক প্রবেশের অনুমতি দিয়েছে। এক বিবৃতিতে গাজার সরকারি মিডিয়া অফিস ইসরায়েলের বিরুদ্ধে গাজায় পরিকল্পিত গণবিনাশের নীতি অনুসরণের অভিযোগ তোলে। একই সঙ্গে তারা যুদ্ধবিরতির মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ইসরায়েলকে স্বাক্ষরিত চুক্তির সব শর্ত বাস্তবায়নে বাধ্য করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এছাড়া গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2023 সালের অক্টোবরে ইসরায়েলের সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে গাজা উপত্যকায় নিহত ফিলিস্তিনি সংখ্যা অন্তত 73,043 জনে পৌঁছেছে এবং মোট আহতের সংখ্যা বেড়ে 1,73,417 জনে দাঁড়িয়েছে। তুরস্কের পার্লামেন্ট স্পিকার নুমান কুর্তুলমুশ বলেছেন, ইসরায়েলের বর্তমান কট্টর ডানপন্থী সরকারের সম্প্রসারণবাদী নীতি ও আগ্রাসন বন্ধ হলে শুধু ফিলিস্তিনিরা শান্তিতে বসবাস করতে পারবে না, বরং মধ্যপ্রাচ্য সহ বিশ্ব শান্তিও আরও সুদৃঢ় হবে। ইস্তাম্বুলে নেটোর এক শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ফিলিস্তিনিদের প্রতি কয়েক দশকের অবিচারের অবসান এবং ন্যায় বিচার নিশ্চিত না হলে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। কুর্তুলমুশ বলেন, ইসরায়েল সরকারের এই আগ্রাসী কর্মকাণ্ডের অবসান শুধু ফিলিস্তিনিদের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করবে না, বরং বিশ্ব শান্তি প্রতিষ্ঠার পথও সুগম করবে। তিনি পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি তুরস্কের সমর্থন পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি বলেন, দুই রাষ্ট্রভিত্তিক সমাধান ছাড়া এই সংকটের অন্য কোনো কার্যকর পথ নেই। এ সময় তিনি সাম্প্রতিক ইরান যুক্তরাষ্ট্র অন্তর্বর্তী চুক্তিকেও স্বাগত জানান। কুর্তুলমুশ আশা প্রকাশ করে বলেন, এই উদ্যোগগুলো শেষ পর্যন্ত শুধু যুদ্ধবিরতিতে সীমাবদ্ধ থাকবে না, বরং একটি স্থায়ী ও ন্যায়সঙ্গত শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন। ওই হামলায় প্রায় 1,200 মানুষ নিহত ও 250 জন জিম্মি হন। সেদিনই গাজার বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা শুরু করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। প্রায় 2 বছর ধরে চলা বিমান হামলা ও স্থল অভিযানের পর অনেকের ধারণা ছিল গাজায় ইসরায়েলের ভবিষ্যৎ অবস্থান নিয়ে অনিশ্চয়তার অবসান হয়েছে। 2025 সালের 9 অক্টোবর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 20 দফা শান্তি পরিকল্পনা স্বাক্ষরের পর ধারণা করা হয়েছিল গাজায় ইসরায়েলি বাহিনীর উপস্থিতি ধীরে ধীরে কমে আসবে। ওই পরিকল্পনা অনুযায়ী ইসরায়েলি সেনাদের তথাকথিত ইয়েলো লাইন মানে হলুদ রেখা এর পেছনে সরে যাওয়ার কথা ছিল। চুক্তি মতে তারা গাজার 58% নিয়ন্ত্রণ ধরে রাখবে এবং পরবর্তী সময়ে ইসরায়েলি সেনা পুরোপুরি সরে যাওয়ার একটি সময়সীমা নির্ধারণ করা হবে, কিন্তু বাস্তবে তা ঘটেনি। বরং এই তথাকথিত যুদ্ধবিরতির মধ্যেও গাজায় প্রায় প্রতিদিন হামলা চালিয়ে শত শত ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনা। পাশাপাশি আরও বেশি ভূখণ্ডের দখল নিয়েছে ইসরায়েল। স্যাটেলাইট তথ্য অনুযায়ী তারা এমন সব এলাকায় নতুন সামরিক চৌকি, স্থল প্রতিবন্ধকতা ও অবকাঠামো নির্মাণ করেছে যেগুলো মূলত অস্থায়ী নিয়ন্ত্রণ রেখা হিসেবে বিবেচিত হওয়ার কথা ছিল। ফলে নতুন করে প্রশ্ন উঠেছে, গাজায় ইসরায়েলের দীর্ঘমেয়াদী লক্ষ্য আসলে কি? সাম্প্রতিক মাসগুলোতে ইসরায়েলি নেতাদের বক্তব্যে এমন ইঙ্গিত স্পষ্ট হয়েছে। বৃহস্পতিবার এক সম্মেলনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, গাজা উপত্যকার 60% অঞ্চল এখন আমাদের নিয়ন্ত্রণে। এর আগে 50% আমাদের হাতে ছিল, সেখান থেকে 60% পৌঁছে গেছি। এখন আমার নির্দেশনা হলো আরো এগিয়ে যাও, ধাপে ধাপে আগাতে থাকো। প্রথমত 70% দখল নিতে হবে। এই লক্ষ্য হাতে নিয়ে আমরা কাজ শুরু করব, যোগ করেন তিনি। নেতানিয়াহুর বক্তব্যের পর পর্যবেক্ষকদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে। গাজায় ইসরায়েলের উপস্থিতি কি সাময়িক, নাকি এটি স্থায়ী ভূখণ্ড নিয়ন্ত্রণের পরিকল্পনার অংশ?
আন্তর্জাতিক মানবাধিকার আইন বিশেষজ্ঞদের মতে, যদি কোনো রাষ্ট্র স্থায়ীভাবে অন্য একটি ভূখণ্ডের কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায়, তাহলে তা আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে সংযুক্তিকরণ বা অ্যানেক্সেশন হিসেবে বিবেচিত হতে পারে। এটিকে আন্তর্জাতিক আইনে বৈধ? এ প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর না। আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে অতীতের বিভিন্ন মতামতে বলেছে, শক্তি প্রয়োগ করে ভূখণ্ড দখল আন্তর্জাতিক আইনের মৌলিক নীতির পরিপন্থী। বিশেষজ্ঞদের মতে, গাজার ওপর স্থায়ী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা হলে তা শুধু ভূখণ্ড দখলের প্রশ্নই নয়, ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের সঙ্গেও সাংঘর্ষিক হবে। গাজার মানুষের জন্য এর অর্থ কি আসলে? জাতিসংঘ সহ বিভিন্ন মানবিক সংস্থা দীর্ঘদিন ধরে সতর্ক করে আসছে যে গাজার জনসংখ্যাকে ক্রমশ ছোট এলাকায় সীমাবদ্ধ করে ফেললে সেখানে জীবন ধারণ আরও কঠিন হয়ে উঠবে। খাদ্য, পানি, চিকিৎসা ও আশ্রয়ের সংকট ইতোমধ্যে ভয়াবহ আকার ধারণ করেছে। মানবিক সহায়তা প্রবেশে বাধা দেওয়ার অভিযোগও বহুবার উঠেছে। এই অবস্থায় গাজার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। স্বেচ্ছায় অভিবাসন বলতে কি বোঝাচ্ছে ইসরায়েল? ইসরায়েলের কয়েকজন মন্ত্রী সম্প্রতি গাজাবাসীর স্বেচ্ছায় অভিবাসন পরিকল্পনার কথা বলেছেন। তাদের ভাষ্য অনুযায়ী গাজার বাসিন্দাদের অন্য দেশে চলে যাওয়ার সুযোগ তৈরি করা হতে পারে। তবে সমালোচকরা বলছেন, যুদ্ধ, অবরোধ ও বসবাসের অযোগ্য পরিবেশের মধ্যে মানুষকে এলাকা ছাড়তে বাধ্য করা হলে তাকে প্রকৃত অর্থে স্বেচ্ছায় অভিবাসন বলা যায় না। অনেক পর্যবেক্ষক এটিকে জাতিগত নির্মূলকরণের উদ্যোগ হিসেবে বর্ণনা করছেন। এরপর কি হতে পারে? ইরান যুদ্ধ, লেবাননে ইসরায়েলের নির্দয় হামলা, হরমুজ প্রণালী বন্ধ থাকা ও এ থেকে সৃষ্ট সংকটের কারণে সার্বিকভাবে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন বেশ উত্তপ্ত। এই অবস্থায় আলাদা করে গাজাবাসীর দুর্ভোগ দুর্দশার বিষয়টির ওপর থেকে বিশ্ব সম্প্রদায়ের মনোযোগ অনেকটাই সরে গেছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর চাপ উল্লেখযোগ্য আকারে না বাড়লে গাজায় ইসরায়েলের বর্তমান নীতি পরিবর্তনের সম্ভাবনা নেই বললেই চলে। ফলে যুদ্ধ পরবর্তী গাজার রাজনৈতিক ও মানবিক ভবিষ্যৎ এখনো অনিশ্চিত রয়ে গেছে। দর্শক, শেষ করছি আজকের মতো। এতক্ষণ ধৈর্য ধরে পুরো আয়োজনে থাকার জন্য অনেক ধন্যবাদ। শুভকামনা অহর্নিশ। চেঞ্জ টিভি.প্রেস, এক ফোঁটা হলুদও নেই।